আমরা শুনছিলাম ঝালাকাটা 1 এবং 2 আসনে যারা সংসদ সদস্য প্রার্থী আছেন তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী ভাবনাগুলো আমরা শুনছিলাম। দর্শক, এই মুহূর্তে মধ্যমতি ব্যাংক লোট্টু পার্লামেন্টে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঝালাকাটা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ সাদাত হোসেন এবং সেই সাথে যুক্ত আছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ঝালকাঠি 2 আসনে শেখ নিয়ামুল করিম। আপনাদের দুজনকে স্বাগত মধ্যমতি ব্যাংক লোট্টু পার্লামেন্টে। জি, আপনাদেরকেও স্বাগত। শুরুতে অ্যাডভোকেট মোহাম্মদ সাদাত হোসেন, আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই। দরজায় করানো আছে আর ফেব্রুয়ারি 12 তারিখ, খুব একটা দেরি নেই, মানে মাস খানেকের মতো সময় আছে। সবকিছু মিলিয়ে নির্বাচনী মাঠে আপনাদের প্রস্তুতি কেমন? আপনাদের কোন পলিসিতে আপনারা আগাচ্ছেন আসলে ভোটারদেরকে কাছে টানতে? জি, ধন্যবাদ। ডিবিসি এবং ডিবিসির মাধ্যমে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন তাদের সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুরুতেই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। যে আপনারা জানেন, ঝালকাঠি জেলায় 2টি সংসদীয় এলাকা, ঝালকাঠি 1 এবং 2, দুইটি আসনই বরাবরই বিএনপির একটি শক্তিশালী শক্ত ঘাঁটি। যতগুলো অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, স্বাধীনতা পরবর্তী সকল নির্বাচনে বিএনপি প্রার্থী জয়লাভ করেছে। ঝালকাঠির এই মাটি বিএনপির যে সমর্থক, তারা সবসময় বিএনপির পক্ষে কাজ করেছে। ইতিমধ্যে ঝালকাঠি জেলার যে সাংগঠনিক যে ভিত, সেটা গত 18 বছরের তুলনায় এই বর্তমান সময় সবচেয়ে একটি শক্তিশালী সাংগঠনিক ভাবে প্রতিষ্ঠিত রয়েছে। আমাদের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা এবং জেলা পর্যায়ে শক্তিশালী একটি কমিটি রয়েছে। আমাদের মাঠ পর্যায়ে আমাদের প্রতিটা নেতা কর্মী এই মুহূর্তে কাজ করছে। বিশেষ করে আমাদের প্রিয় নেতা, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে তার ঘোষিত যে রাষ্ট্র সংস্কারের জন্য 31টি যে রূপরেখা দিয়েছেন, এগুলো আমরা ইতিপূর্বেই সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আমাদের প্রিয় নেতা আগামীতে একটি সাম্যের বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গঠনের জন্য দীর্ঘদিন ধরে যে কাজ করে যাচ্ছেন, সে লক্ষ্যে আমরাও প্রতিটি নেতা কর্মী মাঠে কাজ করে যাচ্ছি। আমাদের একটাই স্লোগান, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ইজ দ্য গ্রেট। এই লক্ষ্যে আমাদের প্রতিটি নেতা কর্মী আমরা মাঠে ছিলাম। এই ফ্যাসিস্ট স্বৈরাচার পতন আন্দোলনে বিগত 17টি বছর আমরা রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই দিক থেকে আমরা সেই আন্দোলন সংগ্রামে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা এখন ঐক্যবদ্ধ আছি। আর দল যে সিদ্ধান্ত দিয়েছে, আমরা আগেই বলেছি দলের সিদ্ধান্তই চূড়ান্ত। সেই লক্ষ্যে যে ঝালকাঠিতে 2টি আসনই বিএনপি দানের শেষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে ইনশাল্লাহ। এবং আগামী দিন যে গণতন্ত্র উন্মুক্ত হয়েছে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক সরকার পুনরায় রূপ লাভ করবে, এই প্রত্যাশায় এই ঝালকাঠি 1 এবং 2 শহীদের আদর্শের সকল নেতা কর্মীরা নিরলস ভাবে কাজ করছে। আমরা ইনশাল্লাহ আশাবাদী 2টি আসনই বিএনপি জয়লাভ করবে। নিশ্চয়ই। আমরা আসলে নির্বাচনের সময় অতীত নির্বাচনগুলোতে দেখেছি, মানে আশাবাদী সবাই থাকে, নির্বাচনের হয়তো ভোটারদের রায়ের মাধ্যমে সেই প্রতিফলনটা ঘটবে, কিন্তু কথার কাজের সাথে আসলে 31 দফার কথা নিয়ে আপনারা মানুষের দোরগোড়ায় যাচ্ছেন, সেই কথার কাজের সাথে কতটুকু মিল পাবে জনগণ বা কতটা গ্রহণ করছে? জি, এটা অবশ্যই। ইতিমধ্যে আপনি জানেন যে সারা বাংলাদেশে ইতিপূর্বে বিএনপির যে কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, এবং একথা অকপটে আমরা স্বীকার করি যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দলের দায়িত্ব নেওয়ার পরে দলকে সুসংগঠিত করার জন্য যারা মাঠের ত্যাগী পরিচ্ছন্ন লোক, তাদেরকেই কিন্তু উনি পদে দায়িত্ব দিয়েছেন। কোনো বিতর্কিত লোক এই মুহূর্তে কোনো কর্মকাণ্ডে বা নেতৃত্বে আসার কোনো সুযোগ নাই। আর এক্ষেত্রে আমরা বিশেষ করে আমরা সারা বাংলাদেশের মতো ঝালকাঠি থেকে আমি বলতে পারি, আমি অ্যাডভোকেট শাহাদাত হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেই নাই। এবং ঝালকাঠি মানুষের কাছে আমরা যে কথাগুলো দিয়েছি এবং সেই কথাগুলো যে ইতিমধ্যে আমরা পালন করতে সক্ষম হয়েছি, এগুলো ঝালকাঠি মানুষের কাছে দৃশ্যমান। এবং বিশেষ করে ঝালকাঠি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আপনাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই যে 5 তারিখের পূর্ব এবং 5 তারিখ পরবর্তী যে আন্দোলন সংগ্রামে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা আমরা যেভাবে যেভাবে বলিষ্ঠ পদক্ষেপগুলো নিয়েছি, যেভাবে বলেছি সেভাবেই আমরা সেই পদক্ষেপগুলো নিয়েছি। এই কারণে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় বলি বা সনাতন ধর্মের সম্প্রদায় বলি, নিরপেক্ষ যারা আছে তাদের কথা যদি আমরা বলি, তারা ইতিমধ্যে বিএনপির উপরে, বিএনপি যারা ঝালকাঠিতে নেতৃত্ব দিয়ে এসছে তাদের উপরে তারা একটি আস্থা স্থাপন করেছে। সেই দিক থেকে আমরা বলতে পারি আমরা কথা দিয়েছি এবং সেই কথা অনুসারে আমরা কাজ করেছি। এই কারণে
ঝালকাঠির মানুষ আজকে বিএনপির প্রতি খুবই আস্থাশীল। নিশ্চয়ই নির্বাচনের Thank you. মাঠে হয়তো সে আস্থা প্রতিদানটা মানে কিভাবে দেশের জনগণই নিশ্চয়ই রায়টা নির্ধারণ করবে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনার কাছে ফিরতে পারি আবারও। আমরা আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, শেখ নিয়ামুল করিম, আপনার কাছে এবার একটু আসতে চাই। আপনি ঝালকাঠি 2 আসন থেকে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী। সবকিছু মিলিয়ে আমরা বিগত দিনে পরিসংখ্যানগুলো যেখানে দেখেছি সেখানে আসলে জামায়াত সংসদ সদস্য নির্বাচনের তালিকা আমরা পাইনি। পরিবর্তিত প্রেক্ষাপটের পর সেই 2টি আসনে আপনারা কতটুকু আশাবাদী, আর মানুষ কেনই বা আপনাকে আগামী দিনের নেতৃত্বে বেছে নেবেন বলে মনে করছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমরা শুরুতেই স্মরণ করছি আমাদের এই মাসে আমরা হারিয়েছি আমাদের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, এবং আমরা এই মাসে আরো হারিয়েছি ঝালকাঠির কৃতি সন্তান, তিনি জুলাই যোদ্ধা এবং বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতেন, ওসমান হাদিকে। আমরা এই 2 জনকে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমাদের কথা শুরু করছি। সত্যিকার অর্থে আমরা ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন করেছে 91 সালের নির্বাচনে। এরপরে সকল নির্বাচনে আমরা যেহেতু জোটবদ্ধ ছিলাম, সেই হিসাবে জোটের পক্ষে আমরা কাজ করেছি বাংলাদেশ জামায়াত ইসলামী। সেই হিসাবে এখানে বিএনপির প্রার্থী বা ধানের শীষের প্রার্থী ছিল, আমরা সেখানে তাদের সাথে কাজ করেছি। তবে সারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান অবস্থা, আল্লাহর মেহেরবানি এবং জনগণের সারা, এবছর যেহেতু আমাদের শ্রদ্ধেয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণা করেছেন যে বাংলাদেশ হবে পরিবর্তনের বাংলাদেশ এবং ইনসাফের ভিত্তিতে একটি ন্যায়ের উপর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই মিলে কাজ করব। তার এই স্লোগানকে আমরা লক্ষ্য করেছি যে সারা দেশেই ব্যাপকভাবে সমাদৃত হয়েছে, এবং তিনি যে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে এবং স্পষ্টভাবে ঘোষণা করেছেন আমাদের প্রার্থীরা আমরা দুর্নীতি করব না এবং দুর্নীতি সহ্য করব না, দুর্নীতি করতে দেব না, চাঁদাবাজি করব না এবং চাঁদাবাজি করতে দেব না। সেই ঘোষণার আলোকে আমাদের সামগ্রিকভাবে আমাদের আমিরে জামাত আরো ঘোষণা করেছেন যে আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে তারা ট্যাক্স ফ্রি কোনো গাড়ি ব্যবহার করবে না এবং প্লট গ্রহণ করবে না। তো সেই ধারাবাহিকতায় সারা দেশে আমাদের বেশ সারা লক্ষ্য করেছি, এবং ঝালকাঠির এই আসনের ক্ষেত্রেও আমরা যে স্লোগান নিয়ে নেমেছি, এখানে আমরা দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্সে আছি, এবং আমি আরো ঘোষণা করেছি যে আমি যদি এখানে জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারি তাহলে আমি এই রাষ্ট্রীয় এই সুবিধা তো গ্রহণ করব না, বরং রাষ্ট্রের পক্ষ থেকে একজন এমপি হিসাবে যে নিয়মিত মাসিক বরাদ্দ থাকবে সেটাও আমি ঝালকাঠি এলাকার দরিদ্র মানুষের কল্যাণে আমি ব্যয় করব। সেই হিসাবে এখানকার নারী ভোটার, তরুণ ভোটার এবং বয়স্ক সিটিজেন সবার মাঝেই একটি ব্যাপক সারা লক্ষ্য করেছি, এবং এখানে যে যাতায়াত ব্যবস্থা, শিক্ষার ক্ষেত্রে অনগ্রসরতা এবং স্বাস্থ্য ক্ষেত্রে সীমাবদ্ধতা, সকল সীমাবদ্ধতায় আমরা যে স্লোগান নিয়ে নেমেছি এ সকল দূরীকরণে আমরা এখানকার সকল ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি, এবং সেই ক্ষেত্রে আমরা আশা করি যে ঝালকাঠি 2 আসন এবং ঝালকাঠি 1 আসন উভয় জায়গাতেই আমরা বিপুল ব্যবধানে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব, এবং ভোটারদের মাঝে যে সারা লক্ষ্য করেছি তাতে এদেশের ঝালকাঠির ভোটাররা পরিবর্তনের পক্ষে এবং অতীতে যে সকল রাষ্ট্রীয় পরিচালনা যে সকল সীমাহীন দুর্নীতি ছিল সেই দুর্নীতির বিপক্ষে অবস্থান নিয়েছে। সেই হিসাবে তারা সত্য ও ন্যায়ের পক্ষে সুন্দর একটি ইনসাফপূর্ণ মানবিক ঝালকাঠি গড়ার ক্ষেত্রে এবং 22 ঝালকাঠি গড়ার ক্ষেত্রে তারা অত্যন্ত বদ্ধপরিকর। এবং ঝালকাঠি যেহেতু আমাদের একটি প্রাচীন জনপদ, নলছিটি হচ্ছে বাংলাদেশের 2য় একটি পৌরসভা, সেই ক্ষেত্রে এই এলাকা দীর্ঘদিন এত ঐতিহ্য থাকার পরেও এখানে দীর্ঘদিনে এখানে
প্রত্যাশিত লেভেলের কোনো উন্নয়ন ঘটেনি। অর্থাৎ আমরা নির্বাচিত হতে পারলে পরে সেই প্রত্যাশিত উন্নয়নের কথা যেগুলো বলা হচ্ছে সেগুলো। আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি একটু রাখতে চাই, এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন যুক্ত করতে চাই। জামায়াত ইসলামী আপনারা একটা ধর্মের আদর্শকে ধারণ করেই কিন্তু আপনারা দল পরিচালনা করেন, তার বাইরে গিয়ে আপনারা অমুসলিম শাখা করেছেন, অমুসলিম প্রার্থী দিয়েছেন এবং এই জায়গা নিয়ে অনেক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। তার বিপরীতে গিয়ে নারী অধিকার বিষয়ে আপনারা নিজেদের বিষয়ে স্পষ্ট করেছেন, নারী অধিকার বিষয়ে, কিন্তু তারপরে সেটা এখনো একটা আস্থাহীনতার জায়গায় এখনো রয়ে গেছে। বিষয়টি কেন, কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টিকে? দেখুন, এই ক্ষেত্রে আমরা স্পষ্ট বলেছি, আমরা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সকল জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠার জন্য এমন একটি বাংলাদেশ গড়ব যেখানে প্রত্যেকে নিজ নিজ ধর্ম বিনা বাধায় পালন করতে পারবে এবং নারীরা তার কর্মসংস্থানে যথাযথ নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করতে পারবে এবং তাদের যোগ্যতার আলোকে প্রত্যেকে কর্মসংস্থান নিশ্চয়তা থাকবে। তবে আপনি যেমনটা বলেছেন, এটা ঠিক যে বিগত 17 বছরে আমাদের মিডিয়ার মাধ্যমে নানা ধরনের নেগেটিভ মেসেজ জনগণের মাঝে তুলে ধরা হয়েছিল। সংখ্যালঘু বলতে আমরা মনে করি সংখ্যালঘু বলতে কেউ নেই, প্রত্যেকে এখানে নাগরিক, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে, প্রত্যেকে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। সেক্ষেত্রে আমরা এই সকল সংখ্যালঘু নারী ভোটার সবার কাছে আমরা পৌঁছেছি এবং আমরা যে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি সে ব্যাপারটা তারা বুঝতে পেরেছে, যে কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখন আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। অর্থাৎ আস্থাহীনতা যে জায়গাটা আছে সেই জায়গায় আপনারা নিজেদের অবস্থানটা স্পষ্ট করেছেন এবং সে স্পষ্ট করার পরে হয়তো আপনারা সেই সারাটা পাচ্ছেন বলে মনে করছেন। নিশ্চয়ই নির্বাচনী মাঠে সেই রায়টা হয়তো পাওয়া যাবে। সাদত হোসেন, আপনার কাছে সবশেষে একটি প্রশ্ন রাখতে চাই। শেখ নিয়ামুল করিম যেটা বললো যে তারা ন্যায় ইনসাফের ভিত্তিতে সবার কাছে যাচ্ছেন, তারা তাদের একটা আইডিওলজিগত দিক থেকে তারা দলটা পরিচালনা করেন, সেই আদর্শ নিয়ে তারা জনগণের কাছে যাচ্ছেন। আপনারা বহুদলীয় গণতন্ত্রের চর্চা করেন, কি মনে হয় মানুষ কোনটা বেছে নেবে? এখানে আসলে কোনো দোয়াশা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আমাদের প্রিয় নেতা যে 31টি রূপরেখা দিয়েছেন সেখানে স্পষ্টতই বলা আছে 2 নম্বর বিষয়টিতে যে আমরা একটা রেইনবো নেশন, আমরা ধর্ম বর্ণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতাল সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের আইডেন্টিটি একটাই হবে, সেটা হলো আমরা বাংলাদেশী। এক্ষেত্রে তো আমাদের বক্তব্য তো স্পষ্ট যে 31টি যে রূপরেখা দিয়েছে সেখানে লিখিত ভাবে আমাদের প্রিয় নেতা স্পষ্ট করেছেন। আর যে ধর্মের কথা বলা হয়, আমি মুসলিম, আমার ধর্ম কর্ম পালন আমি যেটা করব, সেখানে আলাদাভাবে কোনো কিছু বলার দরকার নাই। যে সাম্যভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে, যে ইসলাম যেটা আমাদেরকে সাপোর্ট করে সেটা যদি আমার নিজ নিজ ধর্ম পালন করি, তাহলে সেক্ষেত্রে ইসলামিক স্পষ্ট কি বলা আছে, কোন সংখ্যালঘু বলি কিংবা কোনো দুর্বল নির্দিষ্টি বলি কারোর প্রতি কোন রকমের বৈষম্য করার কোনো সুযোগ নাই। আর ইসলামী দল, ইসলাম কোন রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশে ইসলাম আসে নাই, বাংলাদেশে ইসলাম এসছে অলিয়া আলিয়াদের মাধ্যমে। আমরা মুসলমান, আমাদের সমস্ত দিকগুলো আমরা নিজেদের মতন করে পালন করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী মূল্যবাদে বিশ্বাসী এবং সেখানে আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে যে সমস্ত কথাগুলো বলেছেন, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করার জন্য, ইমামদের বেতন এবং মুয়াজ্জিনদের বেতন দেওয়ার জন্য সমস্ত দিকগুলো কিন্তু বক্তব্যে ইতিপূর্বে স্পষ্ট করেছেন। আমাদের প্রিয় নেতার ইতিপূর্বেকার যে বক্তব্য, 31টি যে রূপরেখা এবং বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত বিষয়গুলো বিএনপি দৃশ্যমান মানুষের কাছে করতে পেরেছে, শুধুমাত্র আমরা ঝালকাঠির কথা বলবো না, সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় এই বিএনপি কে প্রতিষ্ঠিত করার জন্য, দানের শেষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। নিশ্চয়ই আমরা প্রত্যাশা রাখি একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হবে, আপনারা নিজ নিজ প্রত্যাশা অনুযায়ী হয়তো ভোটারদের সেই রায়টা আসবে। আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ, মোহাম্মদ সাদত হোসেন, শেখ নিয়ামুল করিম, মধুমতি ব্যাংক টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য, শেষে আপনাদের নির্বাচনী পরিকল্পনা আমাদের মাধ্যমে আপনাদের ভোটারদের কাছে তুলে ধরার জন্য। ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার মাধ্যমে।